নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন। সত্যজিৎ রায়ের লেখা গল্প সমাদ্দারের চাবির প্রথম 3টি পর্ব আমরা শুনেছি। আজ এই গল্পের শেষ পর্বটি আপনাদেরকে শোনাতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট গল্পটি শোনা যাক এবং দেখা যাক ফেলুদা আসল অপরাধীকে কিভাবে পাকড়াও করল। আগে লেখ, মৃত ব্যক্তির নাম কি ছিল? ফেলুদা তার খাটে বসে আছে আর আমি তার পাশের চেয়ারে। আমার হাতে সে খাতা পেন্সিল ধরিয়ে দিয়েছে। আমি লিখলাম, রাধারমণ সমাদ্দার। তার নাতির নাম? ধরণীধর সমাদ্দার। নাতির থিয়েটারি নাম? সঞ্জয় লাহিড়ী। দেরাদুনের বাজনা সংগ্রহকারকের নাম? সুরজিৎ দাশগুপ্ত। রাধারমণের প্রতিবেশীর নাম? অবনী সেন। তার ছেলের নাম? সাধন সেন। রাধারমণের শেষ কথা কি ছিল? আমার নামে চাবি। চাবি। গানে একটা সা থেকে তার পরের সা পর্যন্ত কটা সুর থাকে? এর মধ্যে ফেলুদা তার কেনা সঙ্গীত প্রবেশিকার প্রথম চ্যাপ্টারটা আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছে। গান নিয়ে সে কেন এত মেতে উঠেছে জানি না। যাই হোক, আমি লিখলাম 12টা। কি কি? 7টা শুদ্ধ, 4টে কোমল, একটা কড়ি। শুদ্ধ সুর কি কি? কিভাবে লেখে? স, র, গ, ম, প, ধ, ন। কোন কোনটা কোমল হয়? র, গ, ধ, ন। কিভাবে লেখে? রি, ইয় গয়, দ, মূর্ধন্য। আর কড়ি? ম। কিভাবে লেখে? ময় ভয়। এবার দে কাগজটা। দিলাম। এবার বাইরে বৈঠকখানায় গিয়ে বস। দরজাটা ভেজিয়ে দে। আমি কাজ করব। গেলাম বৈঠকখানায়। দরজা ভেজালাম। সোফায় বসলাম। চাঁদের পাহাড় বইটা 3বার পড়েছি। আবার পড়তে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পরে ফেলুদার ঘরের এক্সটেনশন টেলিফোনে ডায়াল করার আওয়াজ পেলাম। কৌতূহল সামলাতে না পেরে দরজার কাছে গিয়ে কান লাগালাম। ফেলুদার গলা পেলাম। ডাক্তার বোস আছেন? চিন্তামণি বোস? ফেলুদা সেই হার্ট স্পেশালিস্টকে ফোন করেছে, যাকে মণিবাবু নিয়ে গিয়েছিলেন তার কাকাকে দেখাতে। ফোনটা কাকে করছে সেটাই জানতে চাইছিলাম। বাকি কথা শোনার দরকার নেই। আমি আবার জায়গায় এসে বসলাম। 10 মিনিট পরে আবার কটর কটর শব্দ, ডায়ালিং এর। উঠে দরজায় গেলাম, কান লাগালাম। ইউরেকা প্রেস? কে কথা বলছেন? মণিবাবুর প্রেস। ব্যাস, এইটুকুই যথেষ্ট। আমি আবার চাঁদের পাহাড় নিয়ে বসলাম। 4টের সময় যখন শ্রীনাথ চা আনলো, তখনও ফেলুদা ঘর থেকে বেরোলো না। শেষে যখন দেওয়াল ঘড়িতে দেখি 4টে 35, আর আমি ভাবছি আমার ওই কটা লেখা নিয়ে ফেলুদা এত কি ভাবছে, ঠিক সেই সময় ও দরজা খুলে হাতে একটা আধপোড়া চারমিনার নিয়ে বেরিয়ে এসে চাপা গলায় বলল, মাথা ভোঁ ভোঁ করছে রে তোপসে। একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলা সামান্য 3টে কথার মানে নিয়ে
এত কেন ভাবতে হলো সেটা ভেবে মাথা ভোঁ ভোঁ করছে। এর জন্য অবশ্যই দায়ী আমাদের বাংলা ভাষা। আমি অবশ্যই ফেলুদার কথাবার্তা কিছুই বুঝতে না পেরে ওর দিকে চেয়ে কাঠ হয়ে বসে রইলাম। দেখতে পাচ্ছি ওর মুখের চেহারা বদলে গেছে। আর বুঝতে পারছি যে যে আবছা আলোটার কথা ও বলছিল সেটা ওর কাছে আর আবছা নেই। সা ধা নি সা নি সবকটা শুদ্ধ সুর। শুনে কিছু মনে পড়ছে? কোনো মানে বুঝতে পারছিস? আমার মাথা আরো গুলিয়ে গেল। ফেলুদা বলল, তোর বুঝতে পারার কথা নয়, পারলে তোতে আর ফেলু মিত্তিরে কোনো তফাৎ থাকতো না। ভাগ্যিস তফাৎটা আছে। আমি ফেলুদার স্যাটেলাইটের বেশি আর কিছু হতে চাই না। ফেলুদা এই প্রথম সিগারেটটা ছাইদানে না পেলে ক্যারামে স্ট্রাইকারের মারার মতো জানলা দিয়ে বাইরে রাস্তায় ফেলে দিয়ে বৈঠকখানা টেলিফোনে গিয়ে একটা নাম্বার ডায়াল করল। 10 সেকেন্ড পরেই কথা। কে? মিস্টার সমাদ্দার? চলে আসুন এক্ষুনি, বামুনগাছি যেতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। সব পরিষ্কার। মেলোকড। হ্যাঁ, মেলোকডই আমাদের রহস্যের চাবিকাঠি। তারপর টেলিফোনটা রেখে গম্ভীর গলায় বলল, একটা রিক্স আছে রে তোপসে, কিন্তু সেটা না নিলেই নয়। মণিবাবুর ড্রাইভার গুরুচরণ দেখতে বুড়ো হলেও ভিআইপি রোডে 85 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলল। ফেলুদার ভাব দেখে মনে হলো 100 হলেও সে আরো বেশি খুশি হতো। এয়ারপোর্টের পর খানিকটা রাস্তা লোকজনের ভিড়ে স্পিড অনেক কমল, কিন্তু পরের দিকে আবার 60-এ উঠল। যদিও রাস্তা তত চওড়া নয়, আর সন্ধেও হয়ে আসছে। রাধারমণ বাবুর গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, পাহারার লোক আসার সময় হয়নি বোধহয় এখন। গেট দিয়ে ঢুকতেই বাগানে দেখলাম বন্দুক হাতে সাধন দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ফেলুদা বলল, কি সাধন বাবু, এই সন্ধ্যের আলোতে কি শিকার হচ্ছে? সাধন বলল, বাদুর। রাধারমণ বাবুর কম্পাউন্ডে ঠিক বাইরে একটা অশ্বত্থ গাছ থেকে কয়েকটা বাদুড় ঝুলছে, সেটা গাড়ি থেকে নেমেই আমার চোখে পড়েছিল। অনুকূল গাড়ির আওয়াজ পেয়ে তার ঘর থেকে বেরিয়ে এসেছে। মণিবাবু তাকে লণ্ঠন জ্বালতে বলে বাড়ির ভিতর ঢুকলেন, আর আমরাও ঢুকলাম তার পিছন পিছন। 8291 তালাটা খুলতে খুলতে মণিবাবু বললেন, রহস্যের কি সমাধান হলো সেটা জানতে খুব ইচ্ছে করছে। আসলে ফেলুদা সারা রাস্তা কোনো কথা বলেন। কাজেই মণিবাবুর যা অবস্থা আমারও তাই। অন্ধকার ঘরে ঢুকে ফেলুদা তার ভীষণ জোরালো টর্চটা ঘরে পশ্চিমের দেওয়ালের নিচের দিকে ফেল। আমার বুক ঢিপ ঢিপ করছে। আলোটা সোজা গিয়ে টেবিলে রাখা মেলোকডের ওপর পড়েছে। ঝকঝকে সাদা পর্দাগুলো দেখে মনে হচ্ছে বাজনাটা দাঁত বের করে হাসছে। ফেলুদা টর্চটা সেইভাবেই ধরে রেখে বলল, চাবি। ইংরেজিতে কি, বাংলায় চাবি। এই যে সাদা কালো পর্দাগুলো দেখছিস, ওর আরেকটা নাম হলো চাবি। আর সেই চাবির কথাই চোখের পলকে এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা ভাবতে এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। মণিবাবু হঠাৎ বাঘের মতো লাফিয়ে মেলোকটটাকে তুলে নিয়ে সেটা দিয়ে ফেলুদার মাথায় একটা প্রকাণ্ড বাড়ি মেরে
আমাকে এক ধাক্কায় মাটিতে ফেলে ঊর্ধ্বশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গেল। ফেলুদা মার খাওয়ার ঠিক আগেই নিজেকে বাঁচানোর জন্য টর্চ সমেত হাত দুটো মাথার ওপর তুলেছিল। তাই হয়তো তার মাথায় চোট লাগেনি, কিন্তু তা সত্ত্বেও হাতের যন্ত্রণাতেই সেদিকে খাটে বসে পড়েছে। আমি নিচে মেঝে থেকে উঠতে না উঠতেই বুঝলুম মণিবাবু বাইরে থেকে 8291 বন্ধ করে দিয়েছে। আমি তাও দৌড়ে গিয়ে কাঁধ দিয়ে দরজায় একটা ধাক্কা মেরেছি। এমন সময় ফেলুদার গলা পেলাম। বাথরুম। বাইরে থেকে গাড়ি স্টার্ট দেওয়ার একটা শব্দ, আর তারপরে ঢাই করে একটা আওয়াজ। আমরা দুজনে ঝড়ের মতো বাথরুমে ঢুকে জমাদারের দরজা খুলে বাইরে বেরোলাম। বাগানের দিক থেকে গোলমাল, অনুকূলের গলা, অবনীবাবুর গলা। মণিবাবুর গাড়িটা বাঁই করে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। আমরা সামনের দরজার কাছে পৌঁছে গেছি। ওটা কে বসে আছে কাঁকর বিছানো রাস্তার উপর? অবনীবাবু চেঁচাচ্ছেন, তুমি কি করলে সাধন? এটা কি করলে তুমি? ছি ছি ছি। সাধন তার সরু অথচ গম্ভীর গলায় বেশ ঝাঁজের সঙ্গে বলল, ও যে দাদুর বাজনা নিয়ে পালাচ্ছিল। এবার ফেলুদা বলল, ও ঠিকই করেছে অবনীবাবু। অপরাধীকে এয়ার গান দিয়ে পঙ্গু করে ও আমাদের সাহায্যই করেছে। যদিও ভবিষ্যতে ওকে একটু সাবধানে বন্দুক চালাতে হবে। আপনি এক্ষুনি থানায় ফোন করে দিন, গাড়িটাকেও যেন পালাতে না দেয়। ওর নম্বর হলো WMA 6164। অনুকূল আর ফেলুদা দুজনে মিলে মণিবাবুকে ধরে তুলল। তার কপালের বাঁ দিক থেকে ছররার গুলি লেগে রক্ত পড়ছে। ভদ্রলোক একেবারে থুম মেরে গেছে। মেলোকরটা মণিবাবুর পাশেই কাঁকরের ওপর পড়েছিল। আমি সেটাকে খুব সাবধানে তুলে নিলাম। আমরা চারজন রাধারমণ বাবুর খাটের পাশে গোল হয়ে চেয়ারে বসে চা খাচ্ছি। চারজন মানে আমি, ফেলুদা, অবনীবাবু আর বারাসাত থানার দীনেশ গুই। ইনি বোধ হয় ইন্সপেক্টর হবেন। ঘরের এক কোণে সিন্দুকটার সামনে আরো দুজন লোক রয়েছে। একজন দাঁড়িয়ে, সে বোধ হয় কনস্টেবল, আর আরেকজন চেয়ারে ঘাপটি মেরে বসে। ইনি হলেন অপরাধী মণিমোহন সমাদ্দার, যার কপালে এখন ব্যান্ডেজ বাঁধা। এছাড়া সাধনও রয়েছে। সে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে দেখছে। আমাদের পাঁচজনের মাঝখানে টেবিলের ওপর রাখা হয়েছে মেলোকর। এইবার বোধহয় ফেলুদা একটা রহস্য উদ্ঘাটন করবে। ফেলুদার ঘড়ির কাঁচ ভেঙে গেছে, আর বাঁ হাতের কবজির খানিকটা ছাল উঠে গেছে। রাধারমণ বাবুর বাথরুম থেকে ডেটল নিয়ে লাগিয়ে সেখানে সে রুমাল বেঁধে রেখেছে। হাত থেকে চায়ের কাপটা মাটিতে নামিয়ে রেখে ফেলুদা বলতে আরম্ভ করল, মণিমোহন সমাদ্দারকে আমি সন্দেহ করতে আরম্ভ করি আজ দুপুর থেকে। কিন্তু তিনি কোনো একটা বেচাল না চাললে তাকে বাগে আনা যাচ্ছিল না, কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব। আমি তাই খানিকটা রিস্ক নিয়েই তাকে প্রশ্রয় দিচ্ছিলাম। আমাকে আচমকা আক্রমণ করে বাজনা নিয়ে পালানোটাই হলো তার ভুল চাল। শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি শায়েস্তা হলেন তার জন্য অবশ্যই দায়ী সাধনের এয়ার গান। মণিবাবুর একটা কথায় প্রথম খটকা লাগে। কথাটা যখন বলেছিলেন তখন লাগেনি, পরে লাগে। উনি বলেছিলেন পরশু ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, তাই ওর বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। পরশু ছিল সোমবার। আমি জানি যে পাড়ায় মণিবাবুর প্রেস
সে পাড়ায় সন্ধ্যায় নিয়মিত লোডশেডিং হয়। আমার এক প্রফেসর বন্ধু সেই একই পাড়ায় থাকে। আজ ইউরেকা প্রেসে ফোন করে জানতে পারি যে প্রথমত সোমবার বিকেল থেকে লোডশেডিং এর জন্য কাজ বন্ধ ছিল, আর দ্বিতীয়ত মণিমোহন বাবু দুপুরের পর আর সেদিন প্রেসেই যান। এই মিথ্যে কথাটাতেই আমার মনে ভীষণ খটকা লাগে। আর তারপরেই সন্দেহ হয় উনি রাধারমন বাবু শেষ কথা সম্বন্ধে যা বলেছিলেন সেটা সত্যি তো। রাধারমণের মৃত্যুর সময় মণিবাবু ছাড়া একজন লোক আরও সেখানে ছিলেন। তিনি হলেন ডাক্তার চিন্তামণি বোস। তাকে ফোন করে জানতে পারি যে মণিবাবু পুরোপুরি সত্যি কথা বলেন। রাধারমণের একটা কথা তিনি গোপন করেছিলেন। রাধারমণ আসলে বলেছিলেন, ধরণী, আমার নামে চাবি চাবি। ধরণী হলো রাধারমণ বাবুর নাতি। মৃত্যুর আগের মুহূর্তে তার নাতিকে কিছু বলার কথা মনে এসেছিল, ভাইপোকে নয়। ভাইপোকে হয়তো সেই অবস্থায় তিনি চিনতেই পারেননি। আসলে নাতির সঙ্গে তার সরাসরি সম্পর্ক না থাকলেও তার উপর থেকে রাধারমণ বাবুর স্নেহ যায়। তার অভিনয়ের প্রশংসা কাগজে বেরোলে তিনি তা কেটে রাখতেন। কিন্তু যে কথাটা তিনি নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেললো তার ভাইপো। চাবি কথাটা শুনে মণিমোহন বাবু বুঝলেন যে টাকা পয়সার কথা বলা হচ্ছে, কিন্তু শেষটায় চাবি দিয়ে কিছুই বেরোলো না। তখন মণিবাবু গোয়েন্দা ফেলু মিত্তরের কাছে এসে হাজির হলেন। মতলব এই যে আমি টাকার সন্ধান দেব, আর উনি সুযোগ বুঝে সেটি আত্মসাৎ করবেন। উইল আছে কিনা জানা নেই, না থাকলে টাকা নাতি পাবে, আর থাকলেও মণিবাবুর পাওয়ার সম্ভাবনা কম। কারণ আমার বিশ্বাস রাধারমণ বাবু তার ভাইপোকে পছন্দ করতেন। এখন কথা হচ্ছে, আমার কাছ থেকে কিছু একটা লুকোবার জন্যই নিশ্চয়ই মণিবাবুর মিথ্যে কথা বলার দরকার হয়েছিল। তার মাথায় কি সেদিন কোনো অভিসন্ধি খেলছিল, যে কারণে তার পক্ষে প্রেসে যাওয়া সম্ভব হয়নি? সেই দিনই মাঝরাত্রে যে লোক রাধারমণ বাবুর ঘরে হানা দিয়েছিল সে কি তাহলে মণিমোহন সমাদ্দার? এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কারণ সেদিনই সকালে আমি যখন রাধারমণ বাবুর বাথরুম পরীক্ষা করে দেখি তখন জমাদারের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সে দরজা খুলবে কে এবং কেন? বাথরুমটা তো আর ব্যবহারই হচ্ছে না। আসলে যে লোক ঢুকেছে সে সামনের দরজা দিয়ে জার্মান তালা খুলে ঢুকেছে। সে তালার সংকেত তার জানা। ঘরে ঢুকে সে লোক জমাদারের দরজা খুলে বেরিয়ে এসে জার্মান তালা বন্ধ করে এবং বাথরুম দিয়ে ঢুকেছে। এই লোক যে মণিমোহন সমাদ্দার তাতে কোনো সন্দেহ নেই। তিনি বোধহয় বাকি কথাটার মানে বুঝে ফেলে মেলোকড নামক চাবিওয়ালা যন্ত্রটা নিতে এসেছিলেন, তাই না? আমাদের সকলের দৃষ্টি মণিবাবুর দিকে গেল। মাথা হেঁট অবস্থাতেই তিনি আবঝা অন্ধকারে দুবার মাথা নেড়ে হ্যাঁ বললেন। ফেলুদা বলল, চাবি যে বাজনার চাবি সেটা বুঝলেও মণিবাবু বোধহয় রাধারমণের বাকি সংকেতটা ধরতে পারেন, কারণ অতটা বুদ্ধি ওর নেই। এই বাকি সংকেতটা আমি বুঝতে পারি আজ বিকেলে, কারণ সেটার জন্য দায়ী শ্রীমান সাধন। এবার আমরা সকলে অবাক হয়ে সাধনের দিকে চাইলাম। সেও দেখি বড় বড় চোখ করে ফেলুদার দিকে দেখছে। ফেলুদা বলল, তোমার দাদু সুরের বিষয়ে কি বলেছিলেন সেটা আর একবার বলে দাও তো সাধন।
সাধন প্রায় ফিসফিস করে বলল, যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে। ফেলুদা বলল, ভেরি গুড। এবার রাধারমণ বাবুর আশ্চর্য বুদ্ধির দিকটা ক্রমে বোঝা যাবে। যার নামে সুর থাকে, বেশ, সাধনের নামটাই ধরা যাক, সাধন সেন। এবার অকার একার বাদ দিয়ে কি দাঁড়ায় দেখা যাক। স, ধ, ন, স, ন। অর্থাৎ গানের সুরের ভাষায় সা, ধা, নি, সা, নি। এই আশ্চর্য ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই যেন একটা নতুন দিক খুলে গেল। আমার নামে চাবি। রাধারমণ বাবুর কি এখানে নিজের নামের কথাটাই বোঝাতে চাচ্ছেন? রাধারমণ সমদ্দারের রে, ধা, রে, মা, নি, সা, মা, দা, দা, রে। কি সহজ, অথচ কি ক্লেভার, কি চতুর। ধরণীধরও কিন্তু গাইতে পারত, আর তার নামেও দেখছি সুর। ধা, রে, নি, ধা, রে, সা, মা, দা, দা, রে। এইটে বোঝার সঙ্গে সঙ্গেই আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে ওই মেলোকডেই রাধারমণের ব্যাংক। যান্ত্রিক কলা কৌশলের দিকে রাধারমণ বাবুর যে একটা ঝোঁক ছিল, সেটা ওই জার্মান তালা থেকে বোঝা যায়। এই মেলোকডও জার্মানিতেই তৈরি। স্পিগলার কোম্পানি নামে একটি বিখ্যাত বাজনা প্রস্তুতকারক রাধারমণ বাবুর বিশেষ নির্দেশ অনুযায়ী এই মেলোকড তৈরি করে। কি ভাগ্যিস এটা সুরজিৎ দাশগুপ্তের হাতে চলে যায়নি। অবশ্যই যন্ত্র দেবার আগে রাধারমণ তার ভিতরের জিনিস নিশ্চয়ই বার করে নিতেন। বোধহয় ব্যাংকের আর প্রয়োজন বোধ করছিলেন না তিনি। হয়তো তার আর বেশি দিন বাঁচা হবে না, এটা তিনি সত্যিই বুঝতে পেরেছিলেন। সুরজিৎ ভদ্রলোকটিকে আমরা মিছি মিছি সন্দেহ করছিলাম, ভাবছিলাম উনি ছদ্মবেশী ধরণীধর। আসলে সুরজিৎ বাবু সত্যিই একজন বাজনা পাগল সঙ্গীতজ্ঞ লোক। তার উল্লেখ আমি গানের বইতে পেয়েছি। আর ধরণীধর সত্যিই তার যাত্রার দলের সঙ্গে ট্যুরে বেরিয়েছেন। এখন জানা দরকার যে তার ভাগ্যে সত্যিই কোনো অর্থপ্রাপ্তি আছে কিনা। তার অনেক দিন থেকেই একটা নিজের যাত্রা দল করার ইচ্ছে। মঞ্চলোকের একটা ইন্টারভিউতে সে তাই বলেছে। তোপসে, লণ্ঠনটা কাছে এনে ধরতো। আমি লণ্ঠনটা খাটের পাশের টেবিল থেকে তুলে মেলোকডের পাশে এনে ধরলাম। ফেলুদা বলল, অনেক ধকল গেছে এটার ওপর দিয়ে, তবে জার্মান জিনিস তো, দেখা যাক রাধারমণের বুদ্ধি আর স্পিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে। রাধারমণ সমদ্দারের নামের অক্ষর ধরে ধরে ফেলুদা চাবি টিপতে আরম্ভ করে দিল। টুংটাং করে একটা অদ্ভুত সুর বেরোচ্ছে মেলোকড থেকে। শেষ সুরটা টেপার সঙ্গে সঙ্গে একটা চাবুকের মতো শব্দ করে সকলকে চমকে দিয়ে মেলোকডের ডান পাশের কাঠের দরজাটা খুলে গেল। আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেই দরজাটার পিছনে রয়েছে লাল মখমলের লাইনিং দেওয়া একটা খুপড়ি, আর সেই খুপড়িতে ঠাসা রয়েছে তাড়া তাড়া 100 টাকার নোট। নোটগুলো টেনে বার করে ফেলুদা বলল, কমপক্ষে 50,000। আসুন অবনীবাবু, গোনা যাক। ফেলুদার চোখ লণ্ঠনের আলোয় জ্বলজ্বল করছে। আমি জানি সেটা লোভ নয়, সেটা তার
শান দেওয়া বুদ্ধির খানিকটা অংশ খাটিয়ে মন ধাঁধানো জটিল রহস্য সমাধান করার আনন্দ।